ভাই মগবাজার যাবা? 50 টাকা দিব। যাবো না তো ভাই। 100 টাকা দিব। 1 টাকা যদি দেন তারপরে যাবো না। এই শালা গাড়ি ধর, ধর, ভাই ওঠ, ভাই ওঠ। শালা যে যেখানে যেতে যাবে তার সেখানে নিয়ে যাবে। ভাই ভাই ওঠ, ভাই। উনি হচ্ছে সুলতান ভাইয়া। মানে আপনি তো জানেন আমার আব্বা মা গ্রামে থাকে, ঢাকাতে আমার একমাত্র গার্ডিয়ান বলতে সুলতান ভাইয়া। বাবাজি কেমন আছো? আমি আছি বাবা। আপনার শরীর কেমন? ভালো নেই রে বাবা। একমাত্র মেয়ের বিয়ে, বাবা কিভাবে ভালো থাকে তুমি বলো? তা ঠিক, মেয়ে তো বিয়ে দিতেই হবে। এখন দায়িত্ব তো আছে আপনার অনেক। এই জন্য তো বলছি ভালো নেই। এত দায়িত্ব কিভাবে পালন করব? দায়িত্ব পালন করতে গেলেই আমার প্রেসার বেড়ে হাই হয়ে যায় আর সুগার ফল করে। বিয়ের দায়িত্বগুলি তো আসলে মুরব্বীরাই পালন করেন। কি অনুষ্ঠান হবে না হবে এটা তো মুরব্বীদেরই সিদ্ধান্ত নিতে হয়। আপনারা যদি আইডিয়া এবং এক্সপিরিয়েন্সগুলি আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমরা কাজটা গুছিয়ে করতে পারবো। যত যাই বলেন, ট্রেডিশনালি এইসব ব্যাপারে মুরব্বীরই তো এক্সপার্ট। এত টেনশন কিভাবে নেব সেটাই তো ভাবছি। এমনি তো দিনাজপুর সুগার মিলের দায়িত্ব নিতে গিয়ে আমার প্রেসার বেড়ে 100 to 140 মধ্যে রান করছে। তারপর মেয়ের বিয়ের দায়িত্ব পালন করতে গিয়ে তো আমার প্রেসার বেড়ে 180 হয়ে গেছে। আর বাবাজি অভিজ্ঞতার কথা বলছো তো, তখন দেখতাম বর বিয়ে করতে এসে মুখে রুমাল দিয়ে চুপচাপ বসে থাকতো। তাছাড়া তোমরা ইয়ংরা, আমার অভিজ্ঞতা শেয়ার করতে গেলে তোমরা বরঞ্চ বিরক্ত হবে। না, তারপরও আপনাদের তো মুরব্বীদের মতামতের একটা ব্যাপার আছে। আর আচ্ছা, আপনাদের পক্ষ থেকে এই বিষয়গুলোর মানে কে দায়িত্ব নেবে? আমার ভাগ্নি ইরা, ও সব দায়িত্ব সঠিকভাবে পালন করবে। যতক্ষণ পর্যন্ত দায়িত্ব পারফেক্টলি না হবে ততক্ষণ পর্যন্ত সে হ্যাঁই বলবে না। আর তাছাড়া তোমরা তো আছোই। আপনি কিছুই চিন্তা করবেন না, আমরা সবাই আছি, আমরা সব ঠিকঠাক করে গুছিয়ে নেবো, আপনি চিন্তাই করবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। সরি আসলে একটু লেট হয়ে গেল। কি করবো, ধর রাস্তায় কোনো কিছু পাওয়া যায় নাকি, রিক্সা আসতে যায় না ঠিক মতো। শোনেন, সময় জ্ঞান থাকলে মানুষের দেরি হয় না। বিয়ে শাদীর একটা ব্যাপার, কোথায় তাড়াতাড়ি আসবেন তা না। বর আর কোণে এসে বসে আছে, আপনার কোনো খবর নেই। মহসিন, ওনাকে বলো একদিন মানুষের লেট হতেই পারে, এটা নিয়ে রাগ দেখানোর কোনো কিছু নাই। আই এম রিয়েলি সরি যে আমি প্রতিদিন টাইমলি আসতে পারবো না। আপু প্লিজ প্লিজ, সুলতান ভাই বাদ দেন না, আমরা বিয়ের কথা বলি। আরে বিয়ের আর কয়েকদিন বাকি, আর উনি বলছেন উনি ঠিক মতো আসতে পারবেন না, মানে কি? আপু থাক, বাদ দাও না। আমি কেন বাদ দিব? আমি তখন থেকে দেখছি, আমি আসার পর থেকে দেখছি, আমি যা বলছি যা করছি সবকিছু তো ওনার প্রবলেম কি আপনার? দেরিও করবেন আপনি, কিছু বলাও যাবে না। না, কিছু বলা যাবে না। কারো বলা যাবে না? আমার ইচ্ছা। শোনেন, দেরি করলে কি হবে জানেন? কি হবে? আপনার যখন বিয়ে হবে বাসর ঘরে দেখবেন জামাই দেরি করে আসবে। দেরি করে আসবে? আমার যাবে দেরি করে আসবে? প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আমরা এসব কথা বাদ দিয়ে আমরা বিয়ে নিয়ে কথা বলি। বিয়ে সাজসজ্জা কি হবে, মানে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে তো কোনো কথা হয়নি, তাই না ভাইয়া? হ্যাঁ আপু, বলেন বলেন। আমার স্ট্রেট কথা, বিয়ে হবে অনেক গর্জিয়াস, অনেক সুইট, অনেক সিম্পল, অনেক স্টাইলিশ লাইক মি। বাইরে থেকে মানে বিয়ের যে জায়গাটা সেটা মনে হবে যে একটা ফুলের বাগান, মানে পুরো জায়গাটা ফুল দিয়ে সাজানো থাকবে, অনেক সুন্দর সুন্দর, অনেক সিম্পল, একটু হোয়াইটিশ হবে, ফুল দিয়ে সাজানো থাকবে, মাঝে মধ্যে একটু রিবন বা ওই যে থাকে না যে নেট টাইপের কাপড়, এখন যে সুন্দর সুন্দর স্টাইলিশ নেটের কাপড় পাওয়া যায় না, ওই নেটের কাপড় দিয়ে হয়তো একটু ফুলের মাঝে মাঝে ডেকোরেশন করা থাকলো, মানে সবকিছুই থাকবে
কিন্তু মনে হবে কিছুই না। ভাই আমাদের বাপদাদার 14 এরকম করে বিয়ে হয় নাই ভাই। নেট কেন ভাই? বিয়ের মধ্যে মশারি কেন? মশারির ভূমিকাটা কোথায় বিয়ের মধ্যে, এটাই আমি বুঝলাম না। কিন্তু বিয়ে হবে জমকালো একটা ব্যাপার, ব্যান্ড পার্টি বাজবে, একটা বিশাল একটা ব্যাপার হবে, মশারি কেন ভাই? এটা বোঝার মতো আক্কেল আপনার নাই, যদি থাকতো তাহলে আপনি বুঝতেন। এটা হবে না। এই বিয়ে হবে জমকালো, বিশাল অ্যারেঞ্জমেন্ট। ভাই একটা কথা বলতে চাইছিলাম। বলো বলো। ভাই আপনার মাথা ঠান্ডা আছে তো? ঠান্ডা থাকবে না কেন? মানে ভাইয়া বলতে চাচ্ছিলাম যে আপনাদের ঝগড়াঝাটির কারণে তো আমাদের বিয়েটা আজ হুমকির সম্মুখীন। মানে আপনারা দুপক্ষে যেভাবে তীর ছুড়াছুড়ি শুরু করেছেন, আমি আর সামিয়া তো পুরাই ক্ষতবিক্ষত। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আপনি যদি একটু ঠান্ডা মাথায় একটু আলাপে বসতেন, তাহলে আমাদের বিয়েটা আটকাতো না আর কি। এই দেখো, এই ফুলের বাগান আর মশারি ম্যাডামকে বলবা না বলা বন্ধ করতে। ওর ডিকশনারি থেকে না বলা টোটালি ইরেজ করতে ফেলতে হবে, বুঝছো? তুমি গিয়ে বোঝাও, যাও। না ভাইয়া, আপনি ওনাকে নিয়ে একদমই টেনশন করবেন না। আমি শিওর যে ওনার কথা আর আপনার বুদ্ধি যদি একসাথে সংমিশ্রণ হয়, তাহলে আমাদের নতুন কিছুটা দাঁড়াবে। কোনো কিছু দাঁড়াবে না। না শব্দটা ওর চারপাশে যেভাবে ঘিরে আছে, একটা খুনি যদি ওকে এসে জিজ্ঞেস করে আপনি বাঁচতে চান, উনি বলবেন না। তোমার ওই আধুনিক আবার কথা আমার সামনে একদম তুলবা না, যাও ওকে সামলাও। ভাই আপনি যদি একটু মাথা ঠান্ডা করে বসেন তাহলে খুব ভালো হয়। মানে উনি যদি আর একটা বার না বলে, তাহলে আমি আপনাকে ফুল সাপোর্ট দিব। প্লিজ ভাইয়া, আপনি না করেন না ভাইয়া, প্লিজ। সুলতান এই আলোচনায় বসতে পারবেন না। ওর ব্যাপারে আমার স্ট্রেট না। ও একটা খ্যাত, একটা বেয়াদব, একটা স্বেচ্ছাচারী। ও যদি আলোচনায় থাকে আমার মাথা ফটফটি হয়ে যাবে, সমস্ত কিছু ভেস্তে যাবে। আপু, সুলতান ভাই না মুখে এরকম, কিন্তু মনে না উনি খুবই ভালো। ওনার অন্তরটা খুবই ভালো। আর সবার সাথে একবারে তো বোঝা যায় না যে মানুষটা কিরকম। তুমি আরেকবার কথা বলো, দেখবা সব ঠিক হয়ে গেছে। কিন্তু ও এই সমস্ত ব্রিটিশ আমলের আইডিয়া, এই সমস্ত আজে বাজে শর্ত আমাকে দিতে পারবে না। ব্যাস। আরে সুলতান কে, মানে ও তো খালি মহসিনের খুঁটি হিসেবে কাজ করতেছে। এখানে মেন উপদেশটা হচ্ছে তুমি। তুমি যেভাবে বলবে সবকিছু সেভাবে হবে। কিন্তু কোন ধরনের আজে বাজে আইডিয়া যদি আমার উপর চাপিয়ে দিতে চায়, আমি কিন্তু স্ট্রেট, একদম স্ট্রেট না বলে চলে আসবো, আমি বলে দিলাম। তুমি কেন? আমিও না বলে চলে আসবো। কে সুলতান ভাই? ওনার কথাই শুনবো না? তুমি যা, যেখানে যেটা যেভাবে চাবা ঠিক সেভাবে হবে। তুমি বলবা, সবাই সেটা করবে। কি সে? কিন্তু আপু মাথাটা তো একটু ঠান্ডা। আমার মাথা একদম ঠিক আছে। হ্যাঁ, আমার মাথা একদম ঠান্ডা আছে। আমার মাথা যদি গরম হয়ে থাকে, তাহলে ওই ওই বেয়াদবটার জন্য হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি লাস্ট একবারের মতো আমি বসতে পারি। মহাসিনকে জিজ্ঞেস কর কোথায় বসতে চায়, কিন্তু ওই সাবধান থাকতে বল একদম। সুলতান ভাই বিজ্ঞ একজন লোক। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দেশ পরিস্থিতি, সমাজ পরিস্থিতি, অর্থনীতি সবকিছু তার অরাল জ্ঞান। আমি এখানে বিয়ে সংক্রান্ত আলোচনা করতে এসেছি, কারণ প্রশংসা শুনতেন না। আপনার জন্মই হয়েছে না বলার জন্য। আপনি কোনো কিছু মানতে পারেন না। কারো প্রশংসা আপনার কখনোই ভালো লাগে না। এবার আপনার প্রশংসা করেছে কেউ? সেটা তো আপনাকে আমার এক্সপ্লেইন করার কোনো দরকার নেই। ভাইয়া, আপনি কথাটা একটু ভুল বলছেন। আপুর কিন্তু প্রশংসা করার মানুষের অভাব নাই। সুলতান ভাই কখনোই ভুল করে না। উনি যথেষ্ট বুদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানী একজন লোক। উনি যখন যে ডিসিশন নেয়, রাইট ডিসিশন নেয়। উনি ডিসিশন দিবে এই বিয়েতে ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করবে কি করবে না, আর করলে সেটার কার্যকারিতা কতটুকু কি হবে না হবে। সেটা তো বুঝতেই পারছি এতদিনে কত ভালো ডিসিশন উনি নেয়। এত বড় একটা জমকালো আয়োজন, এবং এটা ম্যানেজ করার জন্য একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি দরকার, যার জন্য আমি আমার খুব পরিচিত একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ওনারকে আমি খবর দিয়েছি।
যদিও আমার জ্ঞান বুদ্ধিতে যেটা বলে এটা বেশ ব্যয়বহুল এবং বেশ কিছু টাকার অপচয় হবে, তারপরও আমার মনে হয় এখানে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির দরকার আছে। বুঝলি তো, মেইন পয়েন্ট হচ্ছে টাকা পয়সা। না ব্যাপারটা না, মানে ওনাদের মতো মানুষ ম্যানেজ করার জন্য একটা সুলতান ভাই চলে আসলাম। কি করবেন? এমিল না, ইটস ইমেল। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন সর্বজ্ঞানে জ্ঞানান্বিত, জ্ঞান ও পাপী মিস ও, উনি আবার সবকিছুতেই কিন্তু না বলেন, মিস ইরা। হীরা, ডায়মন্ড, দ্যাটস গ্রেট। ইরা, অভিনন্দন আপনার শুভ বিবাহ। বিয়েটা আমার না, বিয়েটা তার। ও সরি সরি, অভিনন্দন। অবশ্যই আপনাদের দুজনের সাথে আমি স্পেশালি কথা বলবো, কারণ আপনাদের দুজনের ব্যক্তিগত অপিনিয়ন আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আপনাদের সবাইকে অনেক থ্যাংক ইউ যে আমাকে একটি এরকম চমৎকার দায়িত্ব দিয়েছেন। এখন কিন্তু আপনারা সবাই রিল্যাক্স, আপনারা বাসায় যাবেন, গিয়ে ঘুমিয়ে যাবেন, একদম নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাবেন। সমস্ত হেডেক এখন আমার মাথায়। হ্যাঁ, আমি দেখবো, আমি এবং সবকিছু সলভ করে দেবো। এই পর্যন্ত আমি অনেকগুলো প্রজেক্ট সলভ করেছি এবং সেটা সাকসেসফুলি। আর সত্যি কথা বলতে কি, এখন পর্যন্ত কোনো ম্যাচ মেকিং মিস হয়নি। ডিভোর্স রেট একেবারে 0। কখনো কখনো অবশ্য আমি ডিভোর্সি ছেলে মেয়েদেরকে আবার মানে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছি। ব্রিলিয়েন্ট। রিয়েলি? হ্যাঁ, আপনার কোনো ঝামেলা? না, আমার কোনো ঝামেলা নাই, ওনার থাকতে পারে, মানে স্বভাবে তাই বলে। আরে আমার ঝামেলা থাকবে কেন? না, যাই হোক, ওনার ব্যাপারে আমি জানি। আমরা ধরে নিচ্ছি যে আপাতত আমরা পরের প্রজেক্টটা নিয়ে পরেই ভাবছি। আমরা আপনাদেরকে নিয়ে আমি একটা জিনিস বলতে চাই, আমি একটু আপনাদেরকে প্রপারলি অবজারভেশন করবো, কারণ আপনার ডিজাইন কি হবে, আপনার গেট আপ কি হবে, আপনার গেট আপ কি হবে, এবং আপনারা কি চান না চান, অবশ্যই পুরো ব্যাপারটা আমি আজকে আপনাদের বলবো। আজকে তো ফার্স্ট ইন্ট্রোডিউসি, আজকে একটু আমরা জাস্ট পরিচয় হলো, আমরা একটু কথাবার্তা বলবো। আর দেবো আপনাকে কফি খাচ্ছি? আমি একটা মিটিং আছে, পরে কল দিচ্ছি। আর ক্লায়েন্ট যেন কোনো হবে না, ঠিক আছে? ওকে, বাকি সরি। আমরা যে বিষয়ে ছিলাম যেটা হচ্ছে অ্যাজ এ ম্যাচ মেকার বা ডিজাইনার হিসাবে নিশ্চয়ই আমার একটা পরিকল্পনা আছে বা আমি একটা ডিজাইন ডেভেলপ করবো, কিন্তু ক্লায়েন্ট হিসাবে আপনাদের ডিমান্ডও আমাকে ফুলফিল করতে হবে। সেজন্য জানতে চাচ্ছেন যে আপনাদের কোনো রিকোয়ারমেন্টস বা কোন স্টাইলে বেরোতে যাচ্ছেন, কোনো ফরম্যাট। সুলতান ভাই, আপনার কোনো সাজেশন? বিয়ে তো হবে বিশাল জমকালো, বিশাল আয়োজন। এক্সকিউজ মি, আমি একটু বলি প্লিজ। এখানে মানে আমি আসলে চাচ্ছি বিয়েটা যেভাবে। আরে আমাকে শেষ করতে দেন না। আপনি তো শেষ করার কোনো কিছু না, কারণ আপনি কি বলবেন না বলবেন সবকিছুই তো আমার জানা। বরং আমি কিভাবে চাই বিয়েটা কিভাবে আলটিমেটলি হবে আমি সেটাই বলি। না না, চুপ থাকেন, আমি একটু বলি। পালকি অ্যারেঞ্জ করতে পারবেন? পালকি? আরে পালকি ছাড়া বিয়ে হয় নাকি? ঢাক ঢোল থাকবে, ব্যান্ড পার্টি থাকবে, বিশাল আয়োজন থাকবে, পালকি থাকবে, জমকালো আয়োজন, খানদানি আয়োজন হবে আমাদের বিয়ে। প্লিজ প্লিজ স্টপ ইট। দেখেন, উনি যে সমস্ত কথা বলছে এগুলো শোনার আপনার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি যেভাবে বলবো আলটিমেটলি বিয়েটা কিন্তু সেভাবে হবে। সো আপনি প্লিজ মনোযোগ দিয়ে আমার কথা শোনেন। হ্যাঁ, আমি চাই বিয়েটা তো আসলে যে কোনো মানুষের জীবনে একটা স্পেশাল জিনিস। সো সেই স্পেশাল ডেটাকে আমরা কিভাবে স্পেশাল ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করব সেটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। বিয়েটা হবে সুইট, স্ট্যান্ডার্ড, গর্জিয়াস, stylish like me, but simple. সিম্পল? বিয়ে হবে জমকালো। আরে মাই, মানুষ তো বিয়ে তো একবারই করে নাকি? আর তোর ভাই প্রথমবার বিয়ে তো। বিয়ে হবে জমকালো, খানদানি বিয়ে হবে, ঢাক ঢোল সব বাজবে, পালকি আসবে, সব মিলিয়ে বিশাল আয়োজন একটা বিয়ে হবে। কি কথা বলে, মানে এই যুগে কি অদ্ভুত আইডিয়া নিয়ে আসে। ওনার সাথে কথা বলে আপনার আলটিমেটলি কোনো লাভ নেই, ঠিক আছে? আমি তো আসলে আপনাদের রিকমেন্ডস গুলো জানতে না, সেটাই মানে যেটা হয়েছে আপনি বুঝতে পারছেন না। আমি জমকালো আয়োজন কোনো জমকালো থাকবে না, কোনো হিজিবিজি বিষয় থাকবে। আচ্ছা মামি, ও হচ্ছে আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট করছে, সে হচ্ছে ম্যাচ মেকার, সে অ্যারেঞ্জ করছে আমাদের মামি। নাইস। আসলে আমি একটু সবার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে বিয়েটা কোন স্টাইল হবে। আন্টি, আপনার কি কোনো মানে ইচ্ছা বা সাজেশন আছে যে বিয়েটা কোন ধরনের হতে পারে? ওনাদেরটা আমি শুনেছি, এবার আপনারটা শুনতে চাই। বলো যে বিয়েটা আমরা চাই যে অনেক সুইট অ্যান্ড সিম্পল ভাবে করতে, মানে আমি জমকালো। আমি যেভাবে চাই, বলো নাকি সেটা।
আসলে আপনি আছেন, ওরা দুজন আছে, ওরা যেভাবে চায় আমি আসলে সেভাবেই চাই। না, আমি বুঝতে পেরেছি যে আমাকে একটা মানে ফিউশন ডেভেলপ করতে হবে পুরো ব্যাপারটার মধ্যে। মানে বিয়েটা অবশ্যই গর্জিয়াস এবং ট্র্যাডিশনাল হবে, বাট সিম্পল, জমকালো। তাই তো একদম রাজা বাদশাদের মতো বলছে না। এভাবে চলতে থাকলে তো আমাদের বিয়েটাই হবে না। বিয়েটা কোত্থেকে হবে শুনি? যে একটা আপু তোমার সবকিছুতেই ওনার আপত্তি। আমি এরকম মানুষ জীবনেও দেখি নাই। আমি ওনাকে ডানে যেতে বললে উনি বামে যাবে, ওনাকে বামে যেতে বললে উনি ডানে যাবে। আর তোমার ভাইটা কত ভালো, সারাক্ষণ আমার বোনের পেছনে লেগে আছে। আমার বোন যাই বলে তাই নিয়ে ঝগড়া করতেছে। কেন বলো তো? আর তোমার তো খুব ভালো লাগতেছে তাই না? কিভাবে অল্প খরচে বিয়েটা সেরে ফেলা যায় সেটার বুদ্ধি সব উনার মাথা থেকে আসতেছে। আর তোমার আপু তো খরচের আরোদ্দার, সবকিছুতে ওনার বেশি বেশি লাগবে। ওনার বুদ্ধি হচ্ছে আমার পকেট থেকে কিভাবে 2 টাকা বেশি খরচ করবে, আমাকে কিভাবে ডুবাবে। আর কোনো কিছু হইতে পারে না, সাথে সাথে এত বড় একটা ফর্দ বের করবে। আর ওনার ফর্দ দেখলে তো আমরা না, যে কেউ হার্ট ফেল করে মারা যাবে। ও, তোমার চিন্তা ভাবনা আমি বুঝে ফেলছি। কিভাবে সস্তায় বিয়েটা সেরে ফেলা যায় সেই ধান্দায় তুমি আসো। আমাকে আপু আগেই বলছিল, আমি বিশ্বাস করি নাই। বিশ্বাস করলে তো ভালো হয়েছে, বিশ্বাস করলে তো আমি শান্তিতে ছিলাম। এখন বিশ্বাস করতেছো, আমার যন্ত্রণা শুরু হয়েছে, তাই না? এখন তো সবকিছুই যন্ত্রণা মনে হবে। সত্যি কথা বললেই যন্ত্রণা, না? আচ্ছা হয়েছে তো, বাদ দাও না, ঝগড়া আর না করি। চলো নিচে যাই, নতুন কোনো ঝামেলা শুরু হয়েছে না দেখি। চলো চলো, আসো। আসো না। ছোট বড় ঝাড়বাতি সব ঝুলে আছে সাদা নীল আকাশ রঙের প্যান্ডেলের মাঝখান দিয়ে ঘোড়ার গাড়িতে চড়ে বর যাবে কোনো গাড়ি। আপনার ফ্যান্টাসি তো? অসম্ভব, কেন? অসম্ভব। কেন? এই যুগে কেউ ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যায় আপনি শুনেছেন? সারা পৃথিবীর মানুষ গাড়িতে করে বিয়ে করতে যাচ্ছে আর উনি নিয়ে আসছে ঘোড়ার গাড়ির আইডিয়া। অদ্ভুত সব আইডিয়া। আপু, ঘোড়ার গাড়ির আইডিয়াটা কিন্তু খারাপ ছিল না। আর একটু বোঝাও না, ঘোড়ার গাড়িতে কি দেশে চড়ে নাকি? ঘোড়ার গাড়ি হচ্ছে রাজা বাদশাদের বিয়ের বাহন। আপনি কি জানেন কিছু? ভাইয়া, ঘোড়ার গাড়ি কিভাবে হয়? মানে আমার বান্ধবীরা দেখলো তো হাসাহাসি করবে। হাসাহাসি অবশ্যই করবে, হাসাহাসি কাজ করলে তো হাসাহাসি করবে। সামিয়া, ওনাকে বল আগের দিনে রাজা বাদশাদের মোটর গাড়ি ছিল না দেখে তারা ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যেত। যদি তাদের কাছে মোটর গাড়ি থাকতো তাহলে তারা ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে যেত না। এটা একটা কমন সেন্স, পৃথিবীর সবাই বোঝে এটা। খ্যাত একটা। এই খ্যাত বললেন কেন আমাকে? যেটা সত্যি সেটা বলেছি, মিথ্যা তো কিছু বলিনি আমি। খ্যাতের ডেফিনেশন জানলে আপনি আপনার নিজেকে খ্যাত বলতেন। কি? আচ্ছা শোনেন, ঐশ্বরিয়া আর অভিষেকের নাম তো শুনেছেন, আধুনিক ম্যাডাম। অবশ্যই চিনি, না চেনার কি আছে? ওনাদের বিয়েটা ঘোড়ার গাড়িতে চড়েই হয়েছিল। তো তো আবার কি, আপনার কথা যদি মাননি তাহলে তো ওরও খ্যাত। কিসের সাথে কিসের তুলনা? মানে আমি মানে মানুষের যখন কিছু হাতে থাকে না এই ধরনের বিভিন্ন যুক্তি, এই ধরনের ভাই আপনি চালাই যান, আপনার কথার মধ্যে যুক্তি আছে। ও, তোমার কাছে তো এখন সবকিছুই যুক্তি মনে হবে। কেন মনে হবে না? তোমার আসল চেহারা তো এখন আমি দেখতেছি। কিপটামি করতেছো সবকিছুতে। আপু, আমার না নিজের ভবিষ্যৎ নিয়ে এখন টেনশন হচ্ছে। সামিয়া, একটা কথা আমি তোকে আজকে স্পষ্ট করে বলে দিই, এই ভদ্রলোক যে সমস্ত আইডিয়া দিচ্ছে না, এই আইডিয়ার একটাও তুই যদি শুনিস তোর ভবিষ্যৎ তো অন্ধকার। অবভিয়াসলি মানুষ তোকে না হাসাহাসি করবে। চল। হ্যাঁ, এখন তো আপনি পালিয়ে যাবেনই। যুক্তি না থাকলে যুদ্ধের এই পর্যায়ে সবাই লেজ গুটিয়ে পালায়। কারণ এখন লেজ গুটিয়ে পালানো ছাড়া আপনার হাতে তো কোনো যুক্তি নেই, তাই না? শয়তানদের কাছে অনেক যুক্তি থাকে সবসময়, ঠিক আছে, কিন্তু সবসময় যুক্তি দিয়ে সবকিছু পার পাওয়া যায় না। সমস্যা কি বলুন তো? আমার কোনো সমস্যা নাই, ওনার কাছে শোনেন। আপনার ভাই না, কি সমস্যা ওনার কাছে? আমাকে শয়তান বলতে গেল। অবশ্য মিথ্যা কিছু বলিনি, আমি সত্যি কথা বলতে পিছু পাহাড়ি না। না না, ছি 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 ছি, একটা ভদ্র মানুষকে আপনি শয়তান বলতে পারেন না। এটা কি ধরনের কথা? কি অভদ্রতা এটা? আপনারা কি যেন বলছিলেন, ঘোড়ার গাড়ি মোটর গাড়ি, এ নিয়ে তর্ক হচ্ছে কেন? এটা পোস্ট মডার্ন যুগ, এখানে দুটোতেই বিয়ে হতে পারে। শোনেন, আমি একবার আমার মনে পড়ে যে মহিষের গাড়ি দিয়ে একটা বিয়ে করেছিলাম। আধা ঘন্টা রাস্তা, সে 10 মিনিট চলে গেছে। ঠিকই আছে, আপনার কাছ থেকে এটাই আশা করেছিলাম। ভাই বলে একজন যে ঘোড়ার গাড়ি, আরেক ভাই বলে মহিষের গাড়ি। মানে আপনার ভাই না, আচ্ছা, মানে আমি আপনাদের উপরে কোনো ট্রাস্ট নাই আমার। আমি আপনার আমাকে শয়তান বলতে আমার কোনো trust নাই। আমার নাই, নাই, নাই। আমি এটা বলে কথা বলিনি। না, আমি আসলে আপনাদের এখানে কাজটা করতে
ও তুমি তাহলে এখানে? এমনি বিয়ের টেনশনে বুঝছেন, ঘুম টুম খাওয়া দাওয়াটাও কিচ্ছু নেই, তার মধ্যে ওই প্রবলেমটা। শান্তিতে কিন্তু কোথাও থাকা যাবে না আর। কার কথা বলছো? ওই যে আপনার ভাগ্নি মিস আধুনিক, ঐতিহ্য তো সেই কিচ্ছু বোঝে না, কিছু বললে প্রথম কথা হবে না না না। তুমি একদম ঠিক কথা বলেছো। আরে আমাদের একটা ঐতিহ্য আছে না, ঐতিহ্য ছাড়া কি চলে? এই যে আপনি একজন আধুনিক মা হওয়া সত্ত্বেও ঐতিহ্যের ব্যাপারটা বুঝলেন, আপনার ওই ভাগ্নি কিছু তো বোঝে না, খালি বলে না না না। ও আসলে এরকমই। মহদিনা সামিয়ান যে কি হবে আমি কিন্তু কিচ্ছু জানি না, কিন্তু কিছু একটা করেন, আমি কিচ্ছু জানি না কি হবে। আচ্ছা তুমি থামো, এতটা উত্তেজিত হয়েও না, আমিরার সাথে কথা বলে দেখি কি করা যায়। প্লিজ প্লিজ। আমি যাচ্ছি। যে সমস্ত চিন্তা ভাবনা তো খ্যাক, তারপর যুক্তির কোনো অভাব, সব কিছুতে তার ওল্ড ফ্যাশন ফলো করতে তোমার কোনো মানে হয়? মামি তুমি বলো, প্লিজ একটু বলো আমাকে। অবশ্যই এর কোনোই মানে হয় না। এই যে দেখো, তুমি কি সুন্দর মতো আমার কথাটা বুঝতে পারলে, তাই না? আমার সাথে তুমি একমত পোষণ করলে। তো এই বিষয়টা যদি সামান্য একটু পরিমাণ ওই সুলতান বুঝতো। আসলে আমারও তাই মনে হয়। আমি জীবনে অনেক ধরনের মানুষ দেখেছি, কিন্তু এর মতো চিজ আমি জীবনেও দেখি নাই। এরকম হলে তো চলবে না। আসলে মানুষের চিন্তা ভাবনা হওয়া উচিত আধুনিক। এই যুগের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে হবে, রীতিনীতি চেঞ্জ করতে হবে। মামি দেখো, তুমি কিন্তু একটু পুরোনো আমলের মানুষ, তাই না? এই বিষয়টা তুমি বুঝতে পারছো যে সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে হবে, সময়ের সাথে সাথে নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে। এই বিষয়টা উনি কি বুঝতে পারছে? নিজে পড়ে আছে একটা গর্তের মধ্যে, চাচ্ছে সারা পৃথিবী এসে তার সাথে গর্তের মধ্যে পড়বে। আমি কিন্তু এসব আমি একদম টলারেট করবো না, বলে দিচ্ছি। আচ্ছা রিল্যাক্স, আমি দেখছি। শোনো বাবা, আমি ওদেরকে সামলাতে টামলাতে পারবো না, আমার নিজেরই মাথা ঘুরছে। আপনি সামলাতে যাবেন কেন? দায়িত্বটা আমার। ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে আমাকে নিয়ে এসেছে পুরো ব্যাপারটা সলভ করার জন্য। শুনেন, এর আগে আমি 49টি অ্যাসাইনমেন্ট অলরেডি সলভ করেছি, এটা হচ্ছে আমার 50তম। আর 50তম মানে বুঝতে পারছেন, হাফ সেঞ্চুরি। এত অল্প সময়ে হাফ সেঞ্চুরি বোধহয় আফ্রিদি সচিন তেন্ডুলকারও করতে পারেনি, আমি করেছি। আচ্ছা আন্টি, ইরার বোধহয় একটু জিদটা বেশি, মানে লাইক গ্রিন চিলি, কাঁচা লঙ্কা। আর বলো না, সে শুধু না না না, সেই ছোটবেলা থেকে স্কুল কলেজে যাওয়া নিয়ে, খাওয়া নিয়ে একবার যদি না বলেছে তো আর তাকে হ্যাঁ করানো সম্ভব হয়নি। নেগেটিভ অ্যাটিটিউড ভাবনার বিষয়। আসলে তাকে সবকিছুর মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড বের করে আনতে হবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সুলতান ভাইয়ের সমস্যা আছে, উনি কথা বলতে জানে না, ওনার ব্যবহার খারাপ। এই তুমি কে? হ্যাঁ তুমি কে? বিয়েটা কার? তোমার বিয়ে? তুমি কি ওই প্রভাবটি জানো না? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তুমি নিজে নাচানাচি করছো। তোমাকে কে বলেছে যে আমি সুলতান ভাইকে খারাপ বলেছি? আমি বলেছি সুলতান ভাই রাগটা একটু বেশি, রাগটা থাকবেই। আরে বাবা, অ্যাংরি ইয়াং ম্যান অ্যাটিটিউড। রাগ হচ্ছে ছেলেদের অহংকার, আর লজ্জা হচ্ছে মেয়েদের ভূষণ। ও, তার মানে ছেলেরা সবসময় রাগারাগি করবে, যা খুশি তা বলবে, আর সবাই সেটাতে হ্যাঁ হ্যাঁ বলবে, তাই তো? তার মানে ভুল কথা বললেও আমাদেরকে বলতে হবে আপনি যা বলেছেন ঠিক বলেছেন, আপনার প্রত্যেকটা কথা স্বর্ণাক্ষরে লেখা থাকা দরকার, তাই তো? আই, বিয়ের পরে তুমি এরকম করবা? আরে আশ্চর্য, এখানে আমি কোত্থেকে আসলাম? সব তো সুলতান ভাইয়ের, তাই না? কিন্তু ইরাবা কিন্তু সবসময় নাক উঁচা করে কথা বলে, সেটা সমস্যা না? উনি কথা বলে তো চোখ উঁচু করে কথা বলে, কেন চোখটা নিচে না বলে তো সমস্যার সমাধান হয়ে যায়। প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত দেওয়ার একটা অধিকার আছে। অধিকার না অত্যাচার? সুলতান ভাই যেটা করে সেটাকে মানসিক অত্যাচার বলে, বুঝলা? কোয়াইট কোয়াইট প্লিজ, কোয়াইট, কাম কাম, শান্তি শান্তি, ওম শান্তি। আচ্ছা আন্টি, এই যে ইরা, ওনার জন্ম হওয়ার পরে উনি কি মধু খেয়েছিলেন না আদা খেয়েছিলেন? হ্যাঁ, মৌনতাই আদার লক্ষণ। আদা খেয়েছিলেন, এই জন্যে উনি আদা জল খেয়ে নিয়েছেন। যারা আদা জল খেয়ে লাগে তাদেরকে সামলানো একটু টাফ, কিন্তু আমি হাল ছাড়ছি না।
এখানে তাহলে আপনার একটা বড় ঝাড়বাতি শুরু করে রাইট রাইট আমি যেটা বলছি যে এখানে কোনো ঝাড়বাতির দরকার নাই, আপনি পুরো মানে ফ্লোরটাতে যেটা করতে পারেন যে লাইটগুলো আছে না, লাইটগুলোর ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে মানে ছোট ছোট ফুলের ওই যে ঝাড়ের মতো করে এখানে আপনি ইয়ে করে দিতে ফুলের বাগান নাকি এটা? আমি বুঝলাম। সেটা বোঝার মতো আক্কেল তো আপনার নাই, আমাকে একটু বলতে দেন ওনাকে প্লিজ। বলছিলাম কি যে এই যে এটা হচ্ছে আমাদের স্টেজ, আমরা এই চেয়ারটা আমরা কি করতে পারি? চেয়ারটা এই চাপ হবে না। এখানে একটা মানে হেভি মানে একটা মানে চমকালো মানে একটা সিংহাসন টাইপের কিছু একটা থাকতে হবে। রাইট, সিংহাসন টাইপ। সিংহাসন লিখুন। নো না স্টপ, এখানে কোনো সিংহাসন হবে না। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে থাকে না যে কিছু সিম্পল ডিজাইনের কাঠের হাতলওয়ালা চেয়ার, তো আপনি স্টেজে 2টা চেয়ার দিয়ে দিতে পারেন বরকনের জন্য। আর টোটাল জিনিসটা লুকটা অনেক সিম্পল থাকবে, কিন্তু কিছু ফুল থাকবে, মানে ধরেন টেবিলের উপর কিছু ফুল থাকলো, পেছনে কিছু ফুল দিয়ে দিলেন, দেখতে অনেক সুন্দর লাগবে। মানে গর্জিয়াস বাট সিম্পল। এক্স্যাক্টলি, গর্জিয়াস বাট সিম্পল। আরে আরে এটা বললে হবে নাকি? বর আসবে ঘোড়ায় চড়ে আর সেরকম চিকন চেয়ারে বসবে নাকি? সুলতান সাহেব, ঘোড়ার বিষয়টা কিন্তু বিয়ে থেকে ক্যান্সেল হয়ে গেছে। ঘোড়া কনফার্ম? নো। আচ্ছা আপনি আগে ডিসাইড করেন যে ঘোড়া নাম, বিয়েতে যদি ঘোড়া থাকে তাহলে আমি থাকবো না। সরি আমি আপনাদের কাছে সরি, আমি আপনাদের দুহাত মানে জোর করে আপনাদের কাছে সরি বলছি। আপনারা সিদ্ধান্ত নেন, ফুল নিবেন না ফল নিবেন, গাছ নিবেন না বাকি নিবেন, আমাকে পরে জানান। আমি আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাকে আমি আজ ঠিক তো একটা মানে আছে। সুলতান ভাই আর হচ্ছে ইরাপা। ইরাপা সুলতান ভাই উনি হচ্ছে মামা বাবুর্চি। আপনি ওনার একটা বিশেষ গুণ আছে, কিন্তু সেটা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত রান্না করবে, কিন্তু আপনার কাপড়ে 1 ফোঁটা জল করবে, একদম সাদা, একদম সব তো রান্না করতে পারেন? পারি মানে মুরগি পারি, গরুর রাজালা পারি, খাসির রাজালা পারি, পোলাও পারি, চিকেন বিরিয়ানি পারি, কাচ্চি বিরিয়ানি পারি, কাশ্মীরি বিরিয়ানি পারি। আপনি কোনটা লাগবে এটা কর। এক্সকিউজ মি, আমরা আসলে ঠিক এই ধরনের ট্র্যাডিশনাল ফুড চাচ্ছি না, আমরা চাচ্ছি একটু ডিফারেন্ট কিছু। আপনি চাইনিজ আইটেম কি কি পারেন? চাইনিজের ভিতরে ওই যে মুরগি দিয়া সবজি দা একটা পাকায় না, ভেজিটেবলটা পারি, আর কিছুই পারি না। তাহলে তো উনি বাদ, ওনাকে দিতে হবে না। আর উনি যদি মানে ওনাকে ছাড়া যদি কমিউনিটি সেন্টার আর কোনো অপশন না থাকে, তাহলে আমাদের এই কমিউনিটি সেন্টারটাই চেঞ্জ করতে হবে। বেটার মিসিরা আমাকে চেঞ্জ করেন। আপনি যদি না পারেন আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে, তাহলে তো আসলে আমাদের সেকেন্ড অপশনে যেতেই হবে। শোনেন, বিয়ে হবে বাংলাদেশে, চাইনিজ কেন খাওয়ার? সেটা বোঝার মতো আক্কেল আপনার নাই, আগেই বলেছি। আচ্ছা শোনেন, আমি একটা কথা বলি। বলেন না, কি বলবেন তা তো আমি জানি। আগে শুনবেন তো, শোনেন। হ্যাঁ প্লিজ। আমরা বেটার চায়নার থেকে বাবুর্চি নিয়ে এসে। চায়না থেকে বাবুর্চি আনতে পারবেন না? হ্যাঁ, চায়নার থেকে বাবুর্চি আনতে পারবেন? অবশ্যই, যদি চায়না থেকে না পারে বান্দরবান আগাবার থেকে একটা ওই হইল, চল হ্যাঁ চল কোথাও। সরি আমার লেট হয়ে গেছে। আমাদের ফ্যাশন ডিজাইনার আছে, আপনি বসুন বসুন। সুলতান ভাই, ও হচ্ছে ফ্যাশন ডিজাইনার, ওর নাম হচ্ছে শের প্রীতম। আই তুমি মাপ। ও চাপো, চাপো। আচ্ছা বলো তো, তোমার কিরকম শেরওয়ানি পছন্দ? কা ও আরে সেটা হয়তো লাগবে। ও ওর রুচিটা ভালো হবে। বলো কিরকম শেরওয়ানি পছন্দ তোমার? ওর বিয়ে ও যেটা করবে সেটা। না না, আপনি বলেন, জানতে চাচ্ছি আপনার কাছে। ওটা হচ্ছে মিস আধুনিক, উনি জান। উনি বুঝবে না, ও কি জড়িতে বলি। আমি একটা কথা বলি প্রীতম, আপনি যেটা করবেন যে এখন আধুনিক যুগের মধ্যে কিছু যদি আপনি একটু যদি ক্লাসিক কিছু নিয়ে আসেন, তখন আমি জাস্ট একটা সুন্দর একটা মাপটা নিয়ে। আচ্ছা, আমার কাছে কিছু ডিজাইন আছে, আমি দেখাচ্ছি। দেখো তো কোনটা পছন্দ তোমাদের। আমাদের এটা পছন্দ আর এটা পছন্দ, তো এই দুইটার যে কোনো একটা, বা ধরেন এই টাইপের যদি আর কোনো অপশনস আপনাদের কাছে থাকে।
আচ্ছা আমি এক কাজ করি, এই দুটোকে একসাথে কম্বিনেশন করে একটা বানিয়ে দিচ্ছি। আর তুমি কি টাইট ফিটিং করো? হ্যাঁ। আচ্ছা। আর শাড়িটা কার হবে? শাড়িটা নিশ্চয়ই তোমার। হ্যাঁ। কি টাইপের শাড়ি পছন্দ? আচ্ছা, আমরা শাড়িটা চাচ্ছি যে ধরেন বিয়ের দিন তো অনেক অর্নামেন্টস থাকবে, অনেক হেভি মেকআপ থাকবে, তো শাড়িটা খুব না, আমি জানতে চাচ্ছিলাম বিয়েটা কার। এখন তো আমরা অনেক স্মার্ট হয়েছি, যার বিয়ে তার নিজস্ব একটা অপিনিয়ন দরকার, তাই না? প্লিজ আপনি বলেন যে আপনি কি রকম শাড়ি চাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, বল তুই আমাকে কেন রাখিস এখানে, আমি বুঝি না। মানে ব্যাপারটা আমি এই মিন করে বলিনি। না, আপু বলবে, আপু তো সবকিছু বলছে, যে আপু তুমি বলো। না না, আমি তো এই কারণে এদের সাথে বসতে চাই না, এদের সাথে তো আমার কোনো ধরনের কোনো মিলই নাই, তাই না? কেন তুই মাখা আমাকে এদের মাঝখানে টেনে আনিস? আমি বুঝি না কেন বলবো আমি, আপনারা কেন আমার সব কথা বলে নাক গলা? আপু আপু বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বললেই তো হবে, বলো। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের তো নিজেদের মাথা থেকে কোনো আইডিয়া আসে না, ভালো কোনো চিন্তা আসে না, সমস্ত খ্যাত আইডিয়া, খ্যাত সমস্ত চিন্তা ভাবনা। আর যদি কোনো একটা ভালো আইডিয়া দিতে চাই, সেটা আপনাদের পছন্দ হয় না। আপনাদের প্রবলেমটা কি? আরে খালি আপনি আসেন, খালি না বলতে, আপনি কিছু হা বলতে পারেন না? আচ্ছা ঠিক আছে, না না আমি বললাম। ওকে প্লিজ, আই এম সো সরি, প্লিজ আপনি বলেন, পুরোটাই আপনি বলেন প্লিজ। থ্যাংক ইউ। মানে বিয়ের দিন যেহেতু অনেক অর্নামেন্টস থাকবে, ভারী অনেক মেকআপ থাকবে, হ্যাঁ, কিন্তু সাথে আবার গর্জিয়াসও হতে হবে বিয়ের শাড়িটা। এখন একটু ট্রেন্ড চলছে না, একটু ডিপ কালার, রেড বা ম্যাজেন্টা, হ্যাঁ একটু মানে রেড হতে হবে, নট নেসেসারি, ধরনের হতে হবে। লুকটা অনেক গর্জিয়াস, অনেক ফ্যাশনেবল, বাট একের সাথে সিম্পল। বর যাবে হচ্ছে ঘোড়ায় চড়ে কনের বাড়িতে। ঘোড়া? আরে ড্রেস তো গর্জিয়াস হতেই হবে। ঘোড়া কোথা থেকে আসবে? ঘোড়া এটা ফাইনাল না, এটা ফাইনাল না ভাই। কিসের মানার বলে না? ঘোড়া বলে বুঝলাম না। বলতে কিছু বলো না। না না, কেন? ঘোড়া কেন এখানে আসছে আবার? সামনে ঘোরাও থাকবে। না, impossible. কিসের ঘোড়া? আকাশি সাদা নীল ওই ইয়ের সাথে ঘোড়া তো No. এক্সকিউজ মি, আমাকে কি ঘোড়ার ড্রেস বানাতো? এইসব ডিজাইন ফিজাইন করে কার্ড ছাপানো মানে কিছু টাকা জলে ফেলা। আর এই কার্ড তো শুধুমাত্র একদিন ইউজ হবে, তাই না ভাইয়া? হ্যাঁ, বিয়েও তো মানুষ জীবনে একবারই করবে, প্রতিদিন তো আর করবে না। হ্যাঁ, ও হলো আর কি। বাংলায় কার্ড হবে, কোথায় হবে বিয়ে, কখন হবে এটা লেখা থাকবে, বর কনের নাম লেখা থাকবে, ফাইন। অসম্ভব, বিয়ের কার্ড তো বাংলা ছাপা হবে না। কেন? কারণ বিয়ের কার্ড ছাপা হবে ইংলিশে। কেন? বল কেন? কারণ আমার সব বান্ধবীর বিয়ের কার্ড ইংরেজিতে হয়েছে, তো আমার বিয়ের কার্ডও ইংরেজিতে হতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, হোক ইংরেজিতে, বরের নাম আগে কনের নাম পরে। আমি জানতাম এরকম একটা কিছু হবে, জানতাম, এগুলো আগে থেকে জানতাম। আবার কি? কনের নাম বরের নামের নিচে থাকবে কেন? উপরে থাকলে প্রবলেমটা কি? সেটাই, আপু ঠিক কথা বলেছে। কেন কোনের নাম নিচে থাকবে? আজকে থেকে কোনের নাম সবার উপরে থাকবে। শোনো, যুগ যুগ ধরে এটা হয়ে আসছে, এটা একটা ট্রেডিশন। বর অলওয়েজ কনের থেকে বয়সে বড় হয় নর্মালি, এই জন্য বরের নাম আগে কনের নাম পরে থাকে। হ্যাঁ, কনের নাম যদি উপরে থাকে তাহলে কি কার মান সম্মান ক্ষুণ্ণ হয়? ঠিক আছে, কনের নামই উপরে থাক। থ্যাংক ইউ। মহসিন, বিয়ে তো করতে যাচ্ছ, এখন মজাটা বুঝবা। হ্যাঁ সেটাই তো দেখতে পাচ্ছি। কেন ও মজা বুঝতে যাবে কেন? মজা তো বুঝবো আমি, কারণ ওর সব রূপ এখন আমার চোখে ধরা পড়তেছে। কোথায় কোথায় কিভাবে কিভাবে টাকা বাঁচাবে সারাক্ষণ ওই ফিক্রি খুঁজতেছে। আপনার তো জলহস্তির পেট, পারলে সবকিছু গিলে খান, কোনো কিছুই সস্তায় যেতে দিতে চান না। আবার নামের বেলায় উনি উপরে থাকবেন কেন? নিচে থাকা যায় না? শোনেন, আমার নাম নিচে থাকবে এটা আমি মানবো না। ঠিক আছে, আমারও গরজ পড়ে নাই এভাবে হাতে পায়ে ধরে কাউকে বিয়ে করার। তাকে বিয়ে না করলে আমার কিছু যায় আসবে না। বিয়ে না করলে আমি যে একেবারে কান্নাকাটি করে ভাষায় দিব তা কিন্তু না। বিয়ে না করলে অন্যের যেমন হবে আমারও তাই হবে। ঠিক আছে, আমি এই মুহূর্তে এই এখনই এই বিয়েটা ক্যান্সেল করলাম, বাতিল, সবকিছু বাতিল। সরেন পাশে সরেন। পরে কি? এই যাও না, আমিও বাতিল করতে জানি। আচ্ছা যাই কথা বলো, বুঝাও।
আপনার জন্য আমার জন্য হ্যাঁ আপনার জন্য সারাক্ষণ যা কিছু বলি সব নামটা আগে গেলেও কিন্তু ভেটো দিতে হবে। এই জন্য তো আপনার বিয়ে হয় না। মানুষের জীবনে কিছু সিদ্ধান্ত থাকে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং জীবনের জন্য এটা ভূমিকাপূর্ণ। সেই সিদ্ধান্তটা নিতে হয় একেবারে নিজেদেরকে, এবং নিজেদের সিদ্ধান্তই সবচেয়ে বেশি পারফেক্ট সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের জন্য যদি কার উপর ডিপেন্ড করো তাহলে এই সিদ্ধান্ত কখনো প্রপার হয় না। তোমরা কি করছো? তোমরা এই সিদ্ধান্ত নিতে গিয়ে তোমরা ডিপেন্ড করছো একজন বড় ভাইয়ের উপর, একজন ডিপেন্ড করছো বড় আপার উপর। কেন? ঠিক আছে, কিন্তু আমার একটাই কথা, সুলতান ভাইকে ইরাপুর কাছে যেতে হবে এবং ওনার কাছে মাফ চেতে হবে। জীবনেও না। ইরাপু সুলতান ভাইয়ের কাছে যাবে, তারপর হাত জোর করে মাপ চাবে। আরে বাবা কি আশ্চর্য, তোমরা এখানে সেই ইরাপা সুলতানের উপর ডিপেন্ড করছো, নিজেদের কোনো সিদ্ধান্ত নেই। এই তোমরা যদি বিয়ে করো, বিয়ের পর তোমরা কি করবে না করবে, কোথায় যাবে কোথায় যাবে না, কি খাবে কি খাবে না, সব সিদ্ধান্ত কি ইরাপার সুলতান ভাই দিবে, নাকি তোমাদের নিজেদের কিছু সিদ্ধান্ত নিতে হবে? তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যখন দুজন রিলেশন করেছিলে, তোমাদের যে সম্পর্ক ডেভেলপ করেছিল, সিদ্ধান্তটা কে দিয়েছিল? ইরাপা দিয়েছিল? সুলতান ভাই দিয়েছিল? তখন তো সিদ্ধান্ত ঠিকই নিজেরা নিয়েছে, তাই না? আই লাভ ইউ। আর এখন না, কিন্তু ও তো আর আগের মতো নাই। এখন যদি সুলতান ভাই আসে, এসে ওকে বলে যা কোমর পানিতে যা, যে কানটা ধরে দাঁড়ায় থাক, ও তাই করবে। কেন তুমি বদলাও নাই? তুমি তো বদলাইছো। ইরাপা তোমাকে উঠতে বললে উঠো, বসতে বললে বসো। ইরাপা তোমাকে 10 তলা থেকে লাফ দিতে বলে তুমি টপাস করে লাফ দিয়ে ফেলবা। আরে বাবা, তোমাদের কি এক জায়গায় হ্যাং হয়ে গেছো? ভাই আমি আপনাকে বলি, ওই দিন আমরা রেস্টুরেন্টে খাইতে গেছি, খুব ভালো কথা, সবাই যার যার মতো করে অর্ডার করছি। ও কি চুজ করলো? এত বড় একটা বার্গার চুজ করলো। সুলতান আমাকে ঠিকই বলছিল যে ও একটু পরে বার্গারটা নষ্ট করবে, তাই হলো, শুধু শুধু টাকা নষ্ট। দেখছেন সে এখন টাকার কথা বলে। আগে তো তুমি এরকম কিপটা ছিল না। কিপটে ছিলাম না মানে? তুমি তো আমার জন্য কত লেভেল ছিল। দূরে কোথাও যেতে চাইলে তুমি আমাকে যেতে না করতা, দামি কোনো রেস্টুরেন্টে যেতে চাইলে তুমি তো না করতা। অবশ্যই তখন না করতাম, কারণ জানতাম যে আমরা বিয়ে শাদী করবো, সংসার করবো, তখন তো টাকা পয়সা লাগবে। কিন্তু এখন তো তুমি সেটা খরচও করতে চাচ্ছ না, একটু গয়না কাটি চাচ্ছি তাও দিচ্ছ না তুমি। শোনো, গয়না দিলেও তুমি আমার বউ, গয়না না দিলেও তুমি আমার বউ। তাই বলি কি আমি বিয়েতে সুতা পরে চলে যাবো? আর আশ্চর্য, আমি কি সেটাই বলছি নাকি? আমি তো তোমাকে গয়না দিব, তাই বলে এত চাইতে হবে নাকি? তুমি কিপটা, তুমি বেশি বুঝো। মজা বেশি বুঝি না। তুমি বেশি বুঝো, তোমার মাথা- তুমি বুঝো, তুমি বেশি বুঝো, তুমি আগে এরকম তুমি ছিলে না। বেশি, তুমি এরকম ছিলে না, তোমার- তুমি এরকম ছিলে না, তুমি আগে অনেক ঠিক ছিলে। ইরাপা ঠিক কথা বলে, তুমি এখন হাই। হাই, আপনাকে নিচে খুঁজলাম, দেখলাম যে আপনি নাই, তাই ভাবলাম যে ছাদে আছেন কিনা, চলে আসলাম। সুন্দর, ছাদটা অনেক সুন্দর। থ্যাঙ্কস। না, বলছিলাম কি যে আচ্ছা, আপনি কি কখনো কখনো কোনো কম্প্রোমাইজ করেননি? না, কখনো কখনো নানা পরিবেশে, নানা সিচুয়েশনে, নানা কারণে কম্প্রোমাইজটা করা উচিত, সেটাও করেননি? না, না মানে ওই প্রিয় কোনো মানুষের জন্য কিংবা কাছের মানুষের জন্য কখনো কোনো স্যাক্রিফাইস? হ্যাঁ কখনো কখনো হয়তো যদি আমার খুব পছন্দের কেউ হয় বা খুব কাছের কোনো মানুষের জন্য আমি হয়তো কখনো কখনো স্যাক্রিফাইস করেছি। Right. কিন্তু যে অবুঝ তার জন্য আমার কাছে কোনো স্যাক্রিফাইস নাই। কিন্তু আপনি ভুল বললেন, অবুঝদের জন্যই স্যাক্রিফাইস করতে হয়। একটা মানুষ বোঝে না, তার অনেক লেকিংস আছে, তার কিছু ডিমেরিটস আছে, তার জন্য স্যাক্রিফাইস করলে তার হয়তো উপকার হতে পারে। অনেক সময় হয় না, মানুষ ছোট্ট একটা সুখের জন্য, ছোট্ট একটা আনন্দের জন্য অনেক বড় বড় স্যাক্রিফাইস করে। অন্তত মানুষের আনন্দের জন্য এইটুকু স্যাক্রিফাইস আপনার করা উচিত। কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনার কথাটা আমি ভেবে দেখব। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি বলবেন তো? আপনি যান। আচ্ছা, থ্যাংক ইউ। উনি এখানে, তাহলে আপনি কেন এখানে আমাকে নিয়ে আসলেন? সরি, আসলে আপনাদেরকে কিছু বলার ছিল, সেই জন্য নিয়ে না এসেছি। কিন্তু আপনার অ্যাটলিস্ট আমাকে বলা উচিত ছিল। আমি সেই জন্য সরি। প্লিজ একটু বসুন, প্লিজ প্লিজ। আই এম সরি। আমি চাইলেই হয়তো বাসায় বলতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করি বাসায় ব্যাপারটি করতে চাই না, সেই জন্যই আপনাদেরকে আমি এখানে নিয়ে এসেছি। একটা কথা বলি, আচ্ছা
কোনো রিলেশনশিপ যদি ব্রেকআপ হয় এটা কি কষ্টকর না? আপনি কি কষ্ট পাবেন না? স্বাভাবিক, কষ্ট তো পাবে। আপনি এটা বলার কে আছে? চোখের সামনে একটা ছেলে একটা মেয়ের রিলেশনকে আমরা এইভাবে নষ্ট করে দিচ্ছি। কোনো কারণে যদি তাদের রিলেশনটা ব্রেকআপ হয়ে যায় তাহলে আপনারা কতটা কষ্ট পাবেন বলুন তো? আমি জানি না আপনারা কতটা কষ্ট পাবেন, কিন্তু আমি খুব কষ্ট পাবো। আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসতাম, এখনো বাসি। আমাদের মধ্যে একটা কমিটমেন্ট ছিল, একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমরা বিয়ে করব। কিন্তু জানেন সুলতান ভাই, শুধুমাত্র দুইটা পরিবারের জেদাজেদির কারণে আমাদের বিয়েটা হয়নি। তখন ওর সময় সামর্থ্য ছিল না যে আমি সবকিছু উপেক্ষা করে, পরিবারকে উপেক্ষা করে বিয়ে করে ফেলবো। আমি বুঝি সম্পর্ক নষ্ট হওয়ার কষ্ট, আমি খুব বুঝি। প্লিজ আপনাদের দুজনের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট, এই দুটা ছেলে মেয়ের জীবনটাকে নষ্ট করবেন, ওদের সম্পর্কটাকে নষ্ট করবেন। আপনাদের ব্যক্তিগত জেদাজেদির কারণে যদি সম্পর্কটা নষ্ট হয় তাহলে জিনিসটা ভালো হবে। প্লিজ। যাক, বিয়েটা ভালো মতো শেষ হলো। আমি না থাকলে কাজটা কিন্তু শেষ হতে পারে। আপনি না থাকলে ঝামেলাটা এত দূর পর্যন্ত গড়াতেন না। অনেক সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বিয়েটা শেষ হয়। নায়ের পাল্লায় পড়ে বিয়েটাই তো না হয়ে যাচ্ছিল। ভাগ্যিস আমি ভীষণ না বিদ্বেষী মানুষ, তাই সামাল দিলাম। আপনার সবকিছু জোর করে গায়ের উপর চাপিয়ে দেওয়ার কারণে বিয়েটা যে ভেঙেই যাচ্ছিল, এটা তো এখন আপনি স্বীকার করবেন না। আচ্ছা, আপনি আমার সব মতামতের উপর না বলার প্রবণতা আছে, খুব জানতে ইচ্ছা করে কেন? আপনিও তো ইচ্ছা করে সবকিছু আমার গায়ের উপর জোর করে চাপিয়ে দেন, যাতে আমি না বলতে বাধ্য হই। আর সেই নাটা শুনতে আপনার কিন্তু ভালো লাগে না। আপনার সাথে মিশতে মিশতে এখন নাই শুনতে ইচ্ছা হয়। আমিও এখন অপেক্ষায় থাকি কেউ একজন সবকিছু জোর করে আমার উপর চাপিয়ে দিই, যাতে আমি বাধ্য হই না বলি।